ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমার বাড়ির পাশে মরে, তোমার বাড়ির পাশে কেউ যদি অত্যন্ত গরিব হয়ে যায়, তোমার শত্রুতা করতে করতে সে কিন্তু শেষ হয়ে গেছে, তখন তুমি যদি তাকে টাকা দাও, দিয়ে তাকে খাবার কিনতে বলো, বাট সে যদি খাবার না কিনে একটু AK-47 কিনে তোমার উপরেই তাক করে, তাহলে কেমন লাগবে? আসলে ঘটনাটা সেই দিকে গড়াচ্ছে না তো? দেউলিয়া দেউলিয়া পাকিস্তান, সেটা প্রশ্ন নয়। এই দেউলিয়া পাকিস্তান ভারতবর্ষের জন্য কতটা বিপজ্জনক হতে চলেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। Pakistan Punjab police is all set to execute grand operation against miscreants in Lahore's Zaman Park. পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানকার যত রাষ্ট্রনায়ক হয়েছে সবাইকে কিন্তু গ্রেপ্তার একদিন হতে হয়েছে, যখন তার গদি পদচ্যুত হয়েছে। তো এই রকম একটা দেশ, সেখানে স্বৈরতন্ত্র, সেখানে সেনাবাহিনীরাই সব কিছু করে। তো সিমিলারভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে, তারপর সে তার পরের দিন সারা দেশ উত্তাল হয়ে যায়। এবারই কিন্তু প্রথমবার যে সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যে একটা লড়াইয়ের ময়দানে নামে পাকিস্তানের টোটাল জনগণের একটা বড় অংশ। তাতে বোঝা যায় যে দেশটির পক্ষে একটা বিশৃঙ্খলার একটা বড় জায়গায় চলে গেছে। অবশ্য ইমরান খানকে ছাড়া হয়েছে, কিন্তু এ দিয়ে প্রমাণ করা যায় সেখানকার পরিস্থিতি সত্যিই খুব খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ কোথায় কী অবস্থান করছে এবং ভারতবর্ষের চিন্তাভাবনা কোন দিকে এগোচ্ছে এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতির হাল ও পাকিস্তান কি আবার আগের জায়গায় আসতে পারবে, সেসব নিয়েও আমরা চর্চা করব এই ভিডিওতে। দেখা যাক পাকিস্তানের পাকিস্তানের এই হাল কেন হলো। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যাংকের সর্বকালের সর্বনিম্ন। অপরিশোধিত তেল, অন্যান্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও পাকিস্তান তার খাদ্য নিরাপত্তার জন্য গম আমদানি করে, তাছাড়া আরও অনেক কিছু আমদানি করে। সেগুলোও কিন্তু এই ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি পণ্যের দামও বেড়ে যায়। তাছাড়া পাকিস্তান বেশি তো আমদানি করে, রপ্তানি খুব কম করে। তার ফলে তার যে টাকা দরকার সেটা কিন্তু পাকিস্তানের হাতে থাকে না। তার ফলস্বরূপ অর্থনৈতিক সংকট একটা বিরাট বড় জায়গায় দাঁড়ায়। দেখো, মুদ্রার দরপতনের একটা কারণ হলো যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশ দিয়েছে যে পাকিস্তান তার একাধিক বিনিময় হার নীতি ত্যাগ করে। এমন বন্যা হয়, সেই বন্যাতে যা পরিস্থিতি দাঁড়ায় তাতে কিন্তু একটা সমস্ত পাকিস্তানের 1/10 বন্যায় কবলিত হয়ে যায়। তার ফলে সেখানকার আর্থসামাজিক পরিবেশ একদম মাটিতে মিশে যাওয়ার মতো। সেখানকার অনেক শিশু তারা এখন অপুষ্টিতে কিন্তু ভুগছে। এই পরিস্থিতিটাই হচ্ছে ভয়ঙ্কর। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি এখন আছে, ক্রমবর্ধমান সন্ত্রাস বাড়ছে। এই যে ক্রমবর্ধমান সন্ত্রাস ব্যাপারটা কি, দেখো, পাকিস্তান তো নিজেই সন্ত্রাসের জন্ম দেয়, তাহলে সেই সন্ত্রাস আবার কিন্তু বিদেশি সন্ত্রাসরাও কিন্তু সেখানে আবার কি পরিস্থিতি দেখো, তালিবানরা সেখানে দেখো আবার এসে সন্ত্রাস তৈরি করলো, 61 জন মানুষ মারা গেল পেশোয়ারে। এই যে একটার পর একটা ঘটনা, যখন কারোর খারাপ দিন যায় তখন চারিদিক তাকে যেন পিষে ফেলতে চায়। এই ঘটনার স্বীকারোক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পাকিস্তান আসলে এর পেছনে অনেক বড় বড় ইতিহাস রয়েছে। যেমন মনে করো, এই যে সাধারণ নির্বাচন, ভারতবর্ষ সাধারণ নির্বাচন কিন্তু 1951 সালে হয়। পাকিস্তানে সেই সাধারণ নির্বাচন হতেই বহুদিন 10-15 বছর পরে শুরু করে। তাহলে এই যে একটার পর একটা স্বাধীন প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসছে, আর ওখানে কিন্তু স্বাধীন প্রধানমন্ত্রী না হয়ে হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ছিল। একটা কথা না বললেই নয়, যেমন ধরে নাও আমাদের দেশের টাটা, বিড়লা, গোয়েঙ্কা এরা আছে, ঠিক আছে, একটা বড় বিজনেসম্যান আছে। সিমিলারলি পাকিস্তানে কিন্তু ওরকম যারা বড় বিজনেসম্যান তাদের একটা বড় অংশ কিন্তু সব এসেছে কোত্থেকে, সব এসেছে সেনাবাহিনীর দিক থেকে। আসলে সেনাবাহিনীই রাজ করে, সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। সে জুলফিকার আলী ভুট্টোকেও কিন্তু ওরকম হাতে মরতে হয়েছে সেনাবাহিনীর হাতে। এরকম একের পর এক রাষ্ট্রনায়ককে কিন্তু ধ্বংসের মুখে পড়তে হয়েছে। সিমিলারলি ইমরান খানকেও কিন্তু ছাড়তে চায়নি, বিভিন্নভাবে ইমরান খানকেও কিন্তু অপদস্থ করা হচ্ছে। এবার এখানে একটা কথা, যে ইমরান খান এমন একজন প্রধানমন্ত্রী পাকিস্তানের ইতিহাসে, তিনি একজন প্রথম ব্যক্তি যিনি পপুলারিটির দিক থেকে কিন্তু সর্বসেরা। তার একটা বড় কারণও কিন্তু তার রয়েছে। তার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে তিনি একজন বড় ক্রিকেটার। একমাত্র পাকিস্তান একবারই জয় পেয়েছে বিশ্বকাপে, ক্রিকেট বিশ্বকাপে। সেটা কার জন্য পেয়েছে? সেটা কিন্তু ইমরান খানের জন্য পেয়েছে। সেটা কিন্তু ভুলতে পারেনি পাকিস্তান। পাকিস্তান তার একটা সেন্টিমেন্ট ইস্যু রয়েছে, তার জন্যে আগামী যে ইলেকশন সেখানেও ইমরান খানের জেতার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণ। Public pulse report was conducted by Gallup. It surveyed around 2,000 respondents covering all 4 provinces of Pakistan, which included both urban and rural areas.
As per this report, 61% of the respondents voted positively for Imran Khan, while যাক, ভারতের জন্য বিপজ্জনক কেন, এই প্রশ্নটা তো কোটি টাকার প্রশ্ন। ভারতের ভারত অবশ্যই, ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রক সেদিকটা অত্যন্ত মানে স্মার্ট। এখন সারা ভারতবর্ষ এখন একটা দাপিয়ে বেড়ানোর মতো পরিস্থিতি রয়েছে বিশ্বের কাছে। বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ভারতবর্ষ এখন তার উত্থান, মানে বিভিন্ন কায়দায় তার কূটনৈতিক পরিস্থিতি, তার মানে আর্থসামাজিক পরিবেশ সব কিছু কিন্তু উন্নতির দিকে এগোচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতের কূটনীতিক যে ব্যবস্থাটা সেটা কিন্তু অনেকটা স্ট্রং। তারা জানতে পারছে, দেখো এই যে পাকিস্তানের তো চারিদিকে যে পরিস্থিতি খারাপ, পাকিস্তানের জনগণকে ভুল বোঝানো হয়, যারা ইসলামী মনোভাব মানে যারা মৌলবাদী মনোভাবাপন্ন তাদেরকে দিয়ে এমন কিছু করানোর ব্যবস্থা করা হচ্ছে যা দিয়ে মানে দেশের যাতে ক্ষতি হয়, বা শুধু তাই না পাশের দেশের মানে ওপরে মানে কোনো আক্রমণ করা, এরকম কিন্তু চিন্তাভাবনা সেখানে অবশ্যই তারা করবে। কারণ খাদ্যের সংকট বা গরিবরার একটা বিরাট বড় ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যেভাবে মগজ ধোলাই করা হবে, ব্রেন ওয়াশ করা হবে, তার ফলে কিন্তু তারা আরও বেশি করে মৌলবাদীর যে আরও উত্থান বাড়বে। ঠিক আছে, এই প্রতিদ্বন্দ্বী এটাও কিন্তু একটা ঘটনা যে তারা উল্টো যে দলগুলো থাকবে, প্রতিদ্বন্দ্বী দলগুলো, তারাও কিন্তু এর উপরে বেস করে পূর্ণ শত্রুতাকে আরও জাগিয়ে তোলার চেষ্টা করে ভারতের সঙ্গে। তা ভারতও কিন্তু এই ব্যাপারে বসে থাকবে না, ভারত কিন্তু চাইবে তার মোকাবেলা করতে। এখানে আরেকটা প্রশ্ন, সবথেকে বড় কথা, পাকিস্তান একটা বড় সুড়সুড়ি দেয়। কী সুড়সুড়ি বলো তো? যে না, আমরা পারমাণবিক বোমা মানে বিস্ফোরণ ঘটাবো। কোথায়? ভারতে। আরে ভাই, তখন কি ইন্ডিয়া বসে থাকবে? একদমই বসে থাকবে না। কিন্তু ইন্ডিয়া একটা দেশ, যে দেশটা আগে কোনো কিছু করবে না, আগে কারোর ক্ষতি করবে না, আগে কোনো কারোর অ্যাটাক করবে না, তেমনই একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। তো সেই জন্য পাকিস্তান, কদিন আগে তো একটা শুনলাম খবরে যে পাকিস্তান, ইন্ডিয়া কি বলছে যে ওটা পাকিস্তানের পারমাণবিক বোমা কি দেওয়ালির জন্য তুলে রেখেছে। আসলে এটা একটা হাস্যভাবে বলা হচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা এরকম যে এই ঘটনাটা যে পাকিস্তানের কোনো ক্ষমতাই নেই যে ইন্ডিয়ার সঙ্গে এখন যুদ্ধ করা, কিন্তু মুখে না বললে হয় কি করে, কারণ সেখানেও ভোটের গল্প রয়েছে। আর ইন্ডিয়া বিরোধিতা করতে পারলেই সেখানে টিকে থাকতে পারবে, সেখানকার মসনদ টেকাতে পারবে রাষ্ট্রনায়করা, এটাও একটা বড় ব্যাপার। তো এই সব মিলিয়ে তাদেরকে খেপিয়ে তুলতে চাইছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে। এছাড়া তাদের হাতে কোনো উপায় নেই, কারণ তোমার পাশের বাড়ির লোকজন যদি ভালো থাকে, সে কেন ভালো আছে সেটাই তোমার দরকার, তুমি ভালো হবে কি করে সেটা কিন্তু সে চেষ্টা করে না। এটাও একটা ধর্মের ব্যাপার। সামনে কি আছে? সামনে আইএমএফ কি মানে আবার কি সাহায্য করবে? এখন সৌদি আরব, চীন টপ আপ হিসেবে কয়েক বিলিয়ন ডলার ঋণ যোগ করবে। এটা কি সত্যি কোনো স্থায়ী ভালো করবে? অন্যথায় এই এক সংকট পরের সংকটে পড়ার মতো। ভয়াবহ সত্যটি হলো, পাকিস্তানের অর্থনৈতিক আয়তন ভারতের 1/10, এমনকি বাংলাদেশের থেকেও বাংলাদেশের থেকে উৎপাদনও বড়, যদিও জনসংখ্যা পাকিস্তানের 2/3। এর অর্থনীতি এমনকি শ্রীলঙ্কার তুলনায় দুর্বল বলে বিবেচিত। মানে শ্রীলঙ্কার থেকেও কিন্তু পাকিস্তানের অবস্থা আরও খারাপ, যার জনসংখ্যা পাকিস্তানের মাত্র 1/10। ঠিক আছে, যেটি নিজেই আন্তর্জাতিক খেলাপির দ্বার প্রান্তে। এই সংকট ভারতবর্ষে একসময় ফেস করেছিল 1991 সালে। তখন মনমোহন সিং কী করেছিল? একটা উদার নীতি করেছিল, করে কিন্তু সেই অবস্থাটা তখন একটা প্রযুক্তিগত কারণ বা বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে এটা হয়েছিল। সেখান থেকে ভারতবর্ষের শিক্ষা নিয়ে কিন্তু আজকে তার চাকাকে ঘুরিয়ে দেখাতে বাধ্য হয়েছে। এখন উচিত পাকিস্তানকেও মানে অন্তত ভালোবেসে সম্পর্ক স্থাপন করে তার তৈরি করা, কিন্তু পাকিস্তান কতটা পারবে সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্ন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, গোয়াদর বন্দর, লাহোরের মেট্রো রেলের মতো চীনা বিনিয়োগগুলো কিছু অবকাঠামো তৈরিতে সাহায্য করেছে। পরিকাঠামো না, অবকাঠামো, কিন্তু কোনো রাজনৈতিক মূল্যে। কোন রাজনৈতিক মূল্যে? পাকিস্তান কি চীনা ঋণের ফাঁদে পা দিচ্ছে? আর পাকিস্তান বারবারই চীনা ঋণের ফাঁদে পা দিচ্ছে এবং পা দিয়ে শেষই হয়ে যাচ্ছে বারবার। প্রিয় স্টুডেন্ট, এই থেকে আমরা শিক্ষা নেব, জীবনে আমরা যে কাজটা করতে চাইবো অনেস্টলি করব এবং আমরা এগিয়ে চলবো আগামী দিনের যেটা ভালো সেই দিকটার জন্য। তো অবশ্যই আমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট। জয় হিন্দ, জয় ভারত।